বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শারমিন আক্তার, প্রভাষক ইতিহাস, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আজকে আমি তোমাদের মাঝে অনলাইনে বরাবরের মতোই ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ইতিহাস প্রথম পত্রে আজকে আমি তোমাদের পাঠদান করব। এর আগেও তোমাদের আমি ইতিহাস প্রথম পত্রে কিছু ক্লাস আমি নিয়েছি তোমাদের মাঝে, এবং আজকেও আমি তোমাদের ক্লাস নিতে যাচ্ছি। তো আজকে তোমরা সবাই একে একে জয়েন করে ফেলো। তো তোমাদের ক্লাসগুলো দেখতে হবে এবং ক্লাসগুলো সুন্দর করে করতে হবে। এবং তোমাদের এই দেখো একে একে কিন্তু তোমাদের ক্লাস আমি কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গিয়েছি। এখন তোমাদের কি করতে হবে, এই ক্লাসগুলো কিন্তু তোমাদের দেখতে হবে, এবং ক্লাসগুলো থেকে যদি বিরত থাকো তাহলে কিন্তু তোমরা অনেক কিছুই কিন্তু বুঝতে পারবে না। এজন্য আমি তোমাদের কিন্তু বলছি প্রথম থেকে তোমরা ক্লাসগুলো দেখে যাও, এবং ক্লাসগুলো প্রথম থেকেই তোমাদের দেখতে হবে এবং ক্লাসগুলো তোমাদের করতে হবে। যাই হোক, আজকে তোমরা বরাবরের মতোই আবার আমিও তোমাদের আজকে ক্লাসগুলো আজকে আমি তোমাদের নিব। তো আজকে আমি তোমাদের দেখা যায় আজকে আমি তোমাদের তৃতীয় অধ্যায়ে আমি কিছু পড়িয়েছিলাম তোমাদের। আমি আজকে আমি আরো কিছু বিষয় নিয়ে আমি তোমাদের মাঝে আজকে আমি আবারও আলোচনা করতে যাচ্ছি। তো যেটুকু অংশ বাকি আছে আমি একে একে তোমাদের কিন্তু শেষ করে দিচ্ছি। তোমাদের এইভাবেই তোমাদের কিন্তু পড়াটা শেষ করতে হবে, এবং কিভাবে করতে হবে তোমাদের কিন্তু আমি তোমাদের প্রথমেই কিন্তু দেখিয়ে দিয়েছি। তোমাদের এইভাবেই তোমাদের কিন্তু ক্লাসগুলো করতে হবে এবং এইভাবেই কিন্তু তোমাদের পড়াগুলো কমপ্লিট করতে হবে। তো আজকে দেখো তোমাদের আমি তৃতীয় অধ্যায় প্রায় আমরা শেষ প্রান্তেই চলে এসেছি। তৃতীয় অধ্যায় তোমাদের এর মধ্যে তোমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে গেছে। তো আজকে অবশ্য তোমাদের আমি তৃতীয় অধ্যায়টা শেষ করে দেওয়ার চেষ্টা করব, এবং তোমাদের আজকে আমি যতটুকু সম্ভব তোমাদের আমি পড়াটাই কমপ্লিট করে দেব আজকে। তো যেহেতু তোমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে গেছে, আজকে তোমাদের তৃতীয় অধ্যায় আমি শেষ প্রান্তে চলে এসেছি, এবং তৃতীয় অধ্যায় আজকে আমি সর্বশেষ ক্লাসটা আজকে তোমাদের আমি নিব। তার পরবর্তীতে নতুন আমি আরেকটা অধ্যায় শুরু করব। তো আজকে দেখো তোমাদের যে তৃতীয় অধ্যায় যে শেষ অংশটুকু দেখো, তোমাদের কিন্তু এই ধারাবাহিকতা কিন্তু অবশ্যই তোমাদের বজায় রাখতে হবে। আমি একের পর এক কিভাবে ক্লাসে এগিয়ে যাচ্ছি এবং কোন সনের পরে কোন সনে ক্লাসগুলো আমি নিচ্ছি, এই সনগুলো কিন্তু তোমাদের কিন্তু খেয়াল করতে হবে। কিন্তু মাঝখান থেকে একটি সন যদি চলে যায় তাহলে কিন্তু তোমরা ওই জিনিসটা কিন্তু বুঝতে পারবে না। এজন্য কি করতে হবে, তোমাদের প্রত্যেকটা সিরিয়ালটা ঠিক রাখতে হবে। দেখো আমার কিন্তু তোমাদের বারবার আমি বলছি, দেখো আমার ক্লাস যেগুলো ক্লাস দেওয়া আছে ওখানে কিন্তু ধারাবাহিকতা তোমাদের কিন্তু ক্লাসগুলো সিরিয়ালটা মেনটেন করে ক্লাসটা দেখার চেষ্টা করবে, কারণ সিরিয়ালটা মেনটেন না করে ক্লাসটা দেখলে হয়তো বা পরে তোমরা বুঝতে পারবে না। কিন্তু সিরিয়ালটা যদি মেনটেন করে ক্লাসটা দেখো তাহলে তোমাদের দেখা যাবে তোমাদের সিরিয়ালটা ঠিক থাকবে এবং তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো যে কোন চ্যাপ্টার পরে কোনটা চ্যাপ্টারটা আসছে, কোন টপিকসে পরে কোন টপিকসটা আসছে, এবং কোন সনের পরে কোন সনটা আসছে, ধারাবাহিকতা তোমরা তখন বুঝতে পারবে। তো এই ধারাবাহিকতা যদি না বুঝিয়ে রাখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো যাই হোক, চলো আমরা এখন ক্লাসে চলে যাই। তো আজকে ক্লাসের আলোচনা বিষয় হচ্ছে 1947 সালে ভারত শাসন আইন। তো আজকে আমরা নতুন একটা টপিকস দেখছি যে 1947 সালে ভারত শাসন বা স্বাধিকার আইন। আজকে আমি এই টপিকসটা নিয়ে আমি আলোচনা করব, এবং আলোচনার আগে আমি শিরোনামগুলো আবার তোমাদের আমি বলে দিচ্ছি যে এর মধ্যে কি কি শিরোনামগুলো আছে এবং কোন কোন বিষয় নিয়ে আমি তোমাদের মাঝে আজকে আলোচনা করব। দেখো, মাউন্টব্যাটেন পরিকল্পনা, অখণ্ড স্বাধীন সার্বভৌম বাংলার প্রস্তাব, ভারত শাসন স্বাধীনতা
আইনের বৈশিষ্ট্য এবং ভারত শাসন আইনের গুরুত্ব ও ফলাফল এবং পাকিস্তান ও ভারত রাষ্ট্রের অবক্ষয় এবং ক্ষমতা হস্তান্তর দিবসের অনুষ্ঠান। তো আজকে আমি এই আলোচনা বিষয়গুলো আমি তোমাদের জানিয়ে দিলাম। তো এই আলোচনা বিষয়ের উপরে আজকে তোমাদের আমি কিছু কথা বলবো। তো দেখো 1947 সালে যে ভারত শাসন আইন বা স্বাধিকার আইন এর মধ্যে কি হয়েছিল এটা অবশ্যই আমাদের জানতে হবে, তাই না? দেখো এর আগে কিন্তু আমি কি আলোচনা করেছিলাম তোমাদের কিন্তু মনে থাকার কথা, এবং এই অধ্যায়ের মধ্যে কিন্তু আমি আলোচনা করেছিলাম ভাষা আন্দোলন নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো এই বিষয়টা কিন্তু তোমাদের অবশ্যই মনে আছে এবং গুরুত্বপূর্ণ একটা টপিকস। তো আজকে যে টপিকটা আলোচনা করছি এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো এজন্যই কিন্তু আমি বলেছি তোমাদের সনগুলা ধারাবাহিকতা বজায় রাখবে। তো আজকে দেখো 1947 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টের এই আইন প্রণয়নের মধ্য দিয়ে ব্রিটিশ সরকার কর্তৃক ভারতীয়দের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়। ঠিক আছে, এই সময় কি করা হয়েছে? ভারতীয়দের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়েছে। ইতিহাসে এটাই 1947 সালে ভারত শাসন আইন আইন এবং স্বাধীনতা আইন নামে বিখ্যাত ছিল, তাই না? এই জিনিসটা কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে। তারপর দেখো ভারতের মন্ত্রী মিশন পরিকল্পনার ব্যর্থ হওয়ার পর এই রাজনৈতিক অস্থিরতা নেমে আসে। তখন ওই সময় কি করা হয়েছিল, যে ভারতের যে রাজনৈতিক যে অস্থিরতা তখন ওই সময় কি হয়েছিল, নেমে এসেছিল। তো ওই সময় বিশৃঙ্খলা অবস্থার ভেতর থেকে তখন জন্ম নিয়েছিল ভারত স্বাধীনতা আইনটি। তো এইভাবে কিন্তু তোমাদের কিন্তু আস্তে আস্তে কিন্তু ধাপে ধাপে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। তো তারপর দেখো কংগ্রেস মন্ত্রী মিশন পরিকল্পনা প্রত্যাখ্যান করার জন্য ব্যর্থ হয়েছিল কে? এই পরিকল্পনাটা তখন কি হয়েছিল, এই পরিকল্পনা তখন ওই সময় ব্যর্থ হয়েছিল। এই ঘটনা তখন কি হয়েছিল, মুসলিম লীগের আহত করেন। তখন এই ঘটনা কি হলো, মুসলিম লীগদের তখন আহত করেছে। তারপর দেখো মুসলিম লীগ দাবি করেন যেহেতু তারা পরিকল্পনাটা গ্রহণ করেছে তাই সরকারের উচিত লীগকে অন্তত অন্তর্বর্তীকালীন সরকার গঠন সম্মতি দেওয়া। কিন্তু এই বিষয়টা একদলীয় হয়ে যাচ্ছে বলেই বড়লাট ওয়াভেল্ট লীগের দাবি প্রতি সম্মতি জানাতে তখন পারেনি। তখন দেখো লীগের কাছে সরকার এই মনোভাব চুক্তিভঙ্গ বলে মনে করতেন। তখন কি এই সময় তখন তারা এই মনোভাব তখন এই চুক্তি ভঙ্গ বলে তখন মনে হয়েছে। তখন দেখো ফলে লীগের এই কংগ্রেসের মধ্যে তখন কি হলো, দূরত্ব সৃষ্টি হয়েছে। তখন লীগ আর কংগ্রেসের মধ্যে তখন একটা কি সৃষ্টি হলো, দূরত্ব সৃষ্টি হলো। তখন এই অবস্থায় তখন দেখো যে মুসলিম লীগের 1948 সাল তখন দেখো 1948 সাল খ্রিস্টাব্দের জুলাই মাসে তখন কি করা হয়েছিল, এটি বোম্বাতে একটি সম্মেলনে তখন ওই সময় কি হলো, ডাক দিয়েছিল। তখন এই সনটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে 1946 সালে তখন কি করা হয়েছে, জুলাই মাসে তখন এই বোম্বাইতে তখন এই সম্মেলনে তখন কি হলো, তখন তাদেরকে একটা ডাক দিল। তখন এই সম্মেলনে তখন সিদ্ধান্ত হয় যে পাকিস্তানে অর্জনের জন্য তখন কি করতে হবে, মুসলিম লীগের প্রত্যক্ষ সংগ্রাম তখন শুরু করবেন। তখন দেখো 1946 খ্রিস্টাব্দে তখন এই 16ই আগস্ট তখন দেশব্যাপী তখন কি করা হয়েছে, প্রত্যক্ষ সংগ্রাম দিবস তখন এই পালনের ডাক দেওয়া হয়েছে। তখন তোমাদের দেখো এখান থেকে কিন্তু তোমাদের বহু নির্বাচনী কোশ্চেন আসতে পারে যে স্বাধীনতার যে সংগ্রাম দিবস পালনের ডাক দেওয়া হয়েছিল তখন কত সন ছিল, তখন তোমাদের কিন্তু এটা কিন্তু উল্লেখ করতে হবে 1946 খ্রিস্টাব্দে 16ই আগস্ট। তারপর দেখো এই মুসলিম লীগের নেতা তখন কি করা হয়েছে, অভিভূত বাংলার ও প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ব্রিটিশ সরকারে এই বলে শর্ত করে দেন যে কংগ্রেসের যদি ক্ষমতায় বসে তাহলে বাংলার স্বাধীনতা ঘোষণা করবেন এবং পাল্টা সরকার কি করবে, গঠন করবে। তখন দেখো তখন তারা যে কেন্দ্রীয় সরকারকে তখন কি করেছে, কোনো রাজস্ব দেবে না এবং কেন্দ্রের সাথে কোনো সম্পর্ক তখন কি করবে, বজিয়ে রাখবে না। তখন তারা কি করবে, কেন্দ্রের সাথেও কোনো সম্পর্ক তারা কি করবে, বজায় রাখবে না। তখন দেখো এইদিকে তখন প্রত্যক্ষ সংগ্রাম দিবসের দিন ঘনিয়ে আসেন। তখন এই যে প্রত্যক্ষ সংগ্রামের দিবস
তখন ওই সময় কি আস্তে আস্তে বিদ্রোহ নিয়ে আসলো। তখন দেখো এই বোম্বাই থেকে কলকাতা ফিরে আসেন তখন বাংলার যে প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী ও মুসলিম লীগের তখন সেক্রেটারি আবুল হাশেম। তখন তার দেশব্যাপী জনমত গড়ে তুলতে থাকে এবং তারপর সংগ্রাম দিবসের দিনে কলকাতা হিন্দু মুসলমানদের মধ্যে তখন কি হয়েছে, রক্তক্ষয়ী সম্পাদিত দাঙ্গা বেঁধে যায়। এবং দেখো এই দাঙ্গার হাজার হাজার নিরীহ মানুষ তখন ওখানে কি হয়েছে, প্রাণ হারিয়েছে। তখন এই দাঙ্গায় কলকাতা শুরু হলেও ক্রমেও তারা বাংলা তখন কি হয়েছে বিভিন্ন অংশে তখন ছড়িয়ে পড়েছে। তখন এই অবস্থায় দেখো মারাত্মক অবনতি হতে থাকে। তখন ব্রিটিশ সরকারের শেষে রক্ষা তখন চেষ্টা করে। তখন দেখো তারা ভারতীয়দের কাছে ক্ষমতা হস্তান্তর করার কথা বলা ঘোষণা করেন। কিন্তু দেখো কিভাবে দেশে বিভক্ত করা হবে এবং ক্ষমতা হস্তান্তর করা হবে, এই জন্য তখন তারা কি করেছে, একটি নীতি নির্ধারণের প্রয়োজনীয়তা তখন উপস্থিতি হয়। তখন দেখো ব্রিটিশ সরকারের এই উদ্দেশ্যে লর্ড মাউন্টব্যাটেন, লর্ড ওয়াইভেল এর পরিবর্তনে তখন ভারতে তখন বড় লাট করে পাঠান। তখন ভারতে তারা কি করলো, তারা একটা বড় লাট করে তখন পাঠালো। তখন ক্ষমতা গ্রহণ করে প্রথম দিল্লিতে আসেন লর্ড মাউন্টব্যাটেন। তখন ওই সময় কিন্তু কি করা হয়েছে, লর্ড মাউন্টব্যাটেন কিন্তু তখন ক্ষমতায় এসেছে। তাহলে আমরা দেখতে পেলাম যে লর্ড মাউন্টব্যাটেন কিভাবে ক্ষমতা আসলো। তারপর দেখো তিনি ঘোষণা দেন যে 1948 খ্রিস্টাব্দে জুন মাসের মধ্যে প্রতিটি সরকার ক্ষমতা হস্তান্তর করবে। জুন মাসের মধ্যে কি করবে, ক্ষমতা হস্তান্তর করবে। কিন্তু কংগ্রেসের প্রতি মাউন্টব্যাটেনের যথেষ্ট সহানুভূতি ছিল। তিনি অখণ্ড ভারতের পক্ষে ছিল, কিন্তু এই ব্যাপারে মুসলিম লীগের সাথে আপোষ করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত কংগ্রেসের লীগের দাবি মেনে নিয়ে ভারতে বিভাগ করতে রাজি হয়। কিন্তু কংগ্রেস এতে বেশি কিছু শর্ত আরোপণ করা বা মুসলিম লীগের পক্ষে সম্ভব হয়নি। ফলে ভারতের বিভাগে আবার অনিশ্চয়তা হয়ে পড়লো। তখন কি এইভাবে তখন ভারতের যে ভারতের তখন ভারত বিভাগে তখন আবার অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। তখন দেখো এখন আমরা কিন্তু 1947 সালে ভারত শাসন আইন ও স্বাধিকার আইনটা আমরা দেখলাম। এখন আমরা দেখব মাউন্টব্যাটেনের পরিকল্পনা। তাহলে দেখো লর্ড মাউন্টব্যাটেন কিন্তু তখন যখন আসলো তখন এর মধ্যে দেখো মাউন্টব্যাটেন পরিকল্পনাটা তখন কি ছিল, এটা কিন্তু তোমাদের কিন্তু সৃজনশীল প্রশ্নে কিন্তু আসে। লর্ড মাউন্টব্যাটেনের পরিকল্পনা সম্পর্কে তুমি লিখো। তখন কিন্তু তোমাদের কিন্তু এই জিনিসগুলো কিন্তু লিখতে হবে। এখন আমি ওই আলোচনায় এখন যাচ্ছি। দেখো ব্রিটিশ সরকার লর্ড ওয়াইলবেল এর পরিবর্তনে লর্ড মাউন্টব্যাটেন বড়লাট করে ভারতে পাঠান। তখন কি এই লর্ড মাউন্টব্যাটেনকে বড়লাট করে কি করেছে, ভারতে পাঠিয়েছে। তিনি 1947 সালে 2 জুন নেহরু, জিন্না ও শেখ নেতা বলদেব সিং এর সাথে ঘরোয়া বৈঠকে মিলিত হয়ে তখন একটা পরিকল্পনা তখন তারা গ্রহণ করলেন। এই পরিকল্পনা তিনি 1947 সালে 3 জুন জনগণের সামনে এটা কি করেছে, তুলে ধরেছে। এটি মাউন্টব্যাটেনের পরিকল্পনা নামে এটি কি ছিল, খ্যাত ছিল। তখন এই মাউন্টব্যাটেনের যে সকল পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরলেন সেইগুলো কি কি বিষয় ছিল, এখন আমি সেই বিষয়গুলো এখন তোমাদের এক এক করে আমি তোমাদের মাঝে তুলে ধরবো। দেখো যে জিনিসগুলো ছিল, এক নম্বরে যে এটা ছিল যে ভারতে জনগণের কর্তৃক নির্বাচিত প্রতিনিধিগণ এই সংবিধান রচনার দায়িত্ব পালন করবেন। তারপরে ছিল কি, যে সকল মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশে গণপরিষদে যোগ দেবে না তারা নিজেদের জন্য সংবিধান রচনার উদ্দেশ্যে পৃথক গণপরিষদ গঠন করতে পারবে। তাহলে আমরা দুটো জিনিস আমরা জেনে গেলাম। পরবর্তীতে যে আমরা যাচ্ছি, দেখো বর্তমানে গণপরিষদের কাজ চালিয়ে যাবে, তবে বাংলা ও পাঞ্জাব প্রদেশ যদি ইচ্ছা করে তবে গণপরিষদে প্রণীত বিধান তাদের জন্য প্রযোজ্য হবে অথবা হবে না।
পরবর্তীতে আমরা আবার যাচ্ছি। দেখো তারপরে আমরা আরো কিছু আমি বলছি। দেখো, বাংলা ও পাঞ্জাব, পাকিস্তান কিংবা ভারতীয় ইউনিয়নের যোগ দেওয়ার প্রশ্ন বিভক্তি হবে কিনা তা ভোটের মাধ্যমে ঠিক করা হবে। তাহলে এটা কিসের মাধ্যমে ঠিক করা হবে? ভোটের মাধ্যমে ঠিক করা হবে। তারপর দেখো, বাংলা পাঞ্জাব যদি বিভক্ত হয় তবে নতুন করে এই সকল পদের সীমানা নির্ধারণের জন্য একটি সীমানা কমিশন গঠন করা হবে। তারপর দেখো, বাংলা বিভাগের সিদ্ধান্ত গৃহীত হলেও আসামে সিলেট জেলা সংখ্যাগরিষ্ঠ মুসলমান প্রদেশের সাথে মিলিত হবে কিনা এজন্য গণভোটের কি করতে হবে? অনুষ্ঠিত হবে। তারপর দেখো, সিন্ধু প্রদেশ ভারত বা পাকিস্তানে যোগ দিবে কিনা তা প্রদেশের আইনসভা এটি কি করতে হবে? সিদ্ধান্ত নেবে। এটা আইনসভাই সিদ্ধান্ত নেবে। তা উত্তর পশ্চিম যে প্রদেশ ভারত বা পাকিস্তানে যোগ দেবে তা সেই প্রদেশে আইনসভা সিদ্ধান্ত নেবে। তাহলে এখানে কে সিদ্ধান্ত নেবে? আইনসভা সিদ্ধান্ত নেবে। তারপর দেখো, এই পরিকল্পনা ব্রিটিশ ভারতীয় দেশীয় রাজ্যগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তাহলে কি এটা দেশীয় রাজ্যের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। দেশের রাজ্যগুলোর প্রতি ব্রিটিশ সরকারের যে পূর্ব ঘোষিত নীতি বহাল থাকবে। তারপর আমরা দেখবো সর্বশেষ পয়েন্ট, আমরা দেখব যে এই পরিকল্পনা বাস্তবায়ন ও দ্রুত ক্ষমতা হস্তান্তরের জন্য এই বছরে ব্রিটিশ পার্লামেন্ট আইন পাশ করবে। তাহলে আমরা কিন্তু এখান থেকে কিন্তু জেনে গেলাম মাউন্টব্যাটেন পরিকল্পনা গুলো আমরা কিন্তু জেনে গেলাম। এখন যেহেতু আমি কিন্তু তোমাদের কিন্তু বলেছি যে আমাদের কি করতে হবে? ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। কারণ আমরা একবারে যদি জানার চেষ্টা করি যে আমাদের একবারেই জানতে হবে, তাহলে কিন্তু সম্ভব না। আমাদের কি করতে হবে? আস্তে 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 আমাদের সবকিছু জানতে হবে। এজন্য আমি তোমাদের বলছি যে আমি তোমাদের বেশি চাপ দিয়ে তোমাদের বলবো না যে তোমাদের এখনই মুখস্থ করতে হবে, এখনই শিখে ফেলতে হবে, তা না। তোমাদের কি করতে হবে? আস্তে আস্তে একটু একটু করে বই পড়ো, বই পড়া শিখো, এবং দেখবে যে তোমাদের বই পড়তে 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 তোমাদের একটা আকর্ষণ হয়ে যাবে। তখন তোমরা নিজেদের থেকেই তোমাদের পড়াতে খুব ভালো লাগবে। তো এইভাবে তোমাদের আস্তে আস্তে ভিতরের দিকে জানার চেষ্টা করবে। কারণ যখন তুমি প্রথম যখন একটু পড়েছো তখন কিন্তু তোমার মনে হয়েছে যে আচ্ছা আজকে আমি এইটুকু পড়েছি, পরের টুকুর মধ্যে কি আছে দেখি এটা জানার চেষ্টা করি। এভাবে দেখবে যে আস্তে আস্তে তোমাদের আগ্রহটা বেড়ে যাবে। তো এইভাবে তোমাদের আগ্রহটা বাড়াতে হবে এবং বইয়ের সাথে সবসময় তোমাদের থাকতে হবে, বই পড়তে হবে এবং বেশি বেশি তোমাদের জানার চেষ্টা করতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো আবার আমরা পরবর্তী পয়েন্টে চলে যাই। পরবর্তী পয়েন্টে কি আছে দেখো, অখণ্ড স্বাধীন সার্বভৌমত্ব বাংলার প্রস্তাব। তাহলে আমরা এই পয়েন্টে এখন আমরা দেখব যে এখানে কি আছে, কি বিষয় নিয়ে এখানে আলোচনা, বিষয়টা কি? অখণ্ড স্বাধীন সার্বভৌমত্ব বাংলার প্রস্তাব। দেখো, ভারতের কংগ্রেস ও মুসলিম লীগদের মধ্যে যে রাজনৈতিক মত পার্থক্য যখন তীব্র হচ্ছিল, তখন এই বাংলা কয়েকজন নেতা অখণ্ড বাংলা গড়ার প্রস্তাব নিয়ে তখন কি করেছে? তারা এগিয়ে এসেছে। তখন দেখো, অখণ্ড বাংলার এই প্রস্তাবে প্রথম উত্থাপন করেন কে? এটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে যে অখণ্ড বাংলার প্রস্তাব প্রথম উত্থাপন করেছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তাহলে এটা কিন্তু তোমাদের বহু নির্বাচনও আসতে পারে, সৃজনশীলও আসতে পারে। এবং এটা দেখা যায় আমি কতগুলা বোর্ড পরীক্ষাতে আমি দেখেছি তোমাদের এই প্রশ্নটা তোমাদের সৃজনশীলও এসেছে। তাহলে এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো, আমি কিন্তু তোমাদের পড়ার মাঝে মাঝে কিন্তু আমি বলে দিচ্ছি যে কোন জিনিসটা তোমাদের বহু নির্বাচনী কোশ্চেনে আসতে পারে, কোন কোশ্চেনটা তোমাদের সৃজনশীলে আসতে পারে। এই জিনিসগুলো দেখো পড়ার ফাঁকে ফাঁকে কিন্তু আমি বলে দিচ্ছি যে এই প্রশ্নটা তোমাদের এইভাবে আসতে পারে। তো তোমরা কি করবে? চট করে খাতায় লিখে রাখবে যে যখন যে অধ্যায়টা পড়াচ্ছি ওই অধ্যায়টা লিখে এবং কোন বিষয়টা পড়াচ্ছি ওই শিরোনামটা লিখে, এবং ওখানে তোমরা লিখে রাখতে পারো যে কোন বিষয়টা বহু নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ, কোনটা সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ। যখন আমি পড়াই তখন তুমি চট করে খাতায় লিখে রাখবে। এভাবে দেখা যায় যে প্রথম থেকে দেখা যায় আমাদের 8টা অধ্যায় আছে। এই এই পার্টে তোমাদের 8টা অধ্যায় আছে। দেখা যায় প্রথম থেকে 8 অধ্যায় পর্যন্ত যদি লিখে রাখো, অনেকগুলো প্রশ্ন তোমরা নিজেরাই সলিউশন করতে পারবে। তো এখন দেখো,
বেশ কয়েকজন তখন প্রাদেশিক যে কংগ্রেস নেতা এই প্রস্তাবে কি করেছে, সমর্থন করেছে। এখন দেখো তারা হচ্ছে, এখন আমাদের তো অবশ্যই জানতে হবে কে কে সমর্থন করেছে। তাহলে এর মধ্যে আমরা দেখব কি শরৎ বসু, কিরণ শঙ্কর রায় প্রমুখ। তাহলে এরাই হচ্ছে কি করেছে, তাদের এই কংগ্রেসের নেতাকে প্রস্তাবে কি করেছে, সমর্থন করেছে। তখন দেখো মুসলিম লীগের নেতা আবুল হাশেম এই প্রস্তাবে তখন কি করেন, সমর্থন করেন। তাহলে এই মুসলিম লীগের যে নেতা আবুল হাশেম এখানে কি করেছে, এই প্রস্তাবে সমর্থন করেছে। এখন দেখো শরৎ বসু ও সক্রিয় সমর্থনের কারণে এই প্রস্তাবটি ইতিহাসে বসু সোহরাওয়ার্দী প্রস্তাব নামে পরিচিত। তোমাদের কিন্তু এখানে কিন্তু আরেকটা প্রশ্ন কিন্তু চলে আসলো, বসু সোহরাওয়ার্দী প্রস্তাব নামে পরিচিত, এটা কি জন্য পরিচিত হয়েছে, এই নামটা কেন পরিচিত হলো, কি কারণে পরিচিত হলো, এখান থেকে কিন্তু আমরা কিন্তু জেনে নিলাম যে এই প্রস্তাবটি যখন শরৎ বসু সক্রিয় সমর্থন করে তখন এই প্রস্তাবটি এটি ইতিহাসে কিন্তু তখন তার নামকরণ করা হয়েছে বসু সোহরাওয়ার্দী প্রস্তাব নামে তখন তাকে পরিচিত করা হয়েছে। তাহলে এটা কিন্তু আমরা কিন্তু জেনে গেলাম যে বসু সোহরাওয়ার্দী কোথায় থেকে নামটা আসলো। এখন দেখো বাংলাদেশ প্রেমিক ও নেতৃবৃন্দ বুঝেছিল যে কংগ্রেসের লীগের কাছে দলীয় স্বার্থই কি ছিল বড়, বাংলার এই স্বার্থের কথা কখনো তারা বিশেষ বিবেচনায় রাখবে না। তাই অখণ্ড বাংলার প্রস্তাব ঘোষণা বিশ্লেষণ করে শরৎ বসু সোহরাওয়ার্দী। তখন দেখো তাদের মতে এই প্রস্তাবটি বাস্তবায়ন হলেও বাংলা নিজস্ব সাংস্কৃতিক ও ঐতিহাসিক সমন্বয়িত রাখা সম্ভব। এই প্রস্তাবে ভিতরে ছিল কি হিন্দু মুসলমানদের মধ্যে সম্পত্তি প্রতিষ্ঠানের প্রচেষ্টা নেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এই মহৎ প্রচেষ্টা তখন কি করেছে, এই বাস্তবায়িত হতে পারেনি। এভাবে প্রথম বিরোধিতায় আসেন কংগ্রেসের পক্ষে থেকে, এটা তখন প্রথম বিরোধিতা করেন কি কংগ্রেসের পক্ষে থেকে। তখন এই কংগ্রেসের অবাঙালি রক্ষণশীল সদস্যরা প্রচন্ড বিরোধিতা করতে তখন শুরু করেন। এমন তো অবস্থায় কংগ্রেসের এভাবে অখণ্ড বাংলার বদলে পাকিস্তানের দাবিতে ভারত বিভাগে রাজি হয়ে যায়। তাহলে আমরা কিন্তু এখানে কিন্তু জানতে পারলাম যে অখণ্ড স্বাধীন সার্বভৌমত্ব বাংলার প্রস্তাবটা আমরা জানতে পেলাম। এখন অবশ্যই আমাদের জানতে হবে যে ভারত শাসনের স্বাধীনতা আইনের কি কি বৈশিষ্ট্যগুলা ছিল। দেখো এখানে আমি কিছু বৈশিষ্ট্য নিয়ে তোমাদের মাঝে আমি আলোচনা করব। দেখো বৈশিষ্ট্যের মধ্যে আছে 1947 সাল 14ই আগস্ট হতে এই আইনের ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটায় ও ভারতের বিভক্তি করে ভারত ইউনিয়ন ও পাকিস্তানের নামক দুটি নতুন ডোমিনিয়ন সৃষ্টি করেন। অর্থাৎ এই আইনের উক্ত ডোমিনিয়ন দুটি আইনসভা সার্বভৌমত্ব স্বীকৃতি করে দেন। 2 নম্বরের যে বৈশিষ্ট্যটা ছিল সাবেক উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ সিন্ধু বেলুচিস্তান পশ্চিম পাঞ্জাব সাবেক পূর্ব বাংলা ও সিলেট জেলা মুসলমানদের প্রধান অঞ্চলগুলো নিয়ে এই আইনের অনুসারে পাকিস্তান গঠিত হয় এবং মাদ্রাজ যুক্তপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার পূর্ব পাঞ্জাব পশ্চিম পাঞ্জাব পূর্ব পাঞ্জাব পশ্চিম বাংলা সিলেট জেলা মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ এলাকা ছাড়া আছে কি আসাম দিল্লি আজমেরি নিয়ে ভারতীয় ইউনিয়ন তখন গঠিত হয়েছে। 3 নম্বরে যে বৈশিষ্ট্য ছিল 1947 সালে ভারত স্বাধীনতা আইন অনুসারে পাকিস্তান ও ভারত ডোমিনিয়ন গণপরিষদের কাছে নতুন শাসনতন্ত্র রচনা ক্ষমতা অর্পণ করা হয়। সিদ্ধান্ত হয় যে নতুন যে শাসন ব্যবস্থা রচনার পূর্ব পর্যন্ত উক্ত গণপরিষদ দুটি স্ব দেশের আইন সভারূপে তখন কি করবে, কাজ করে যাবে। সুতরাং গণপরিষদের কাজ হলো কি ভবিষ্যতের জন্য দুটি শাসনতন্ত্র প্রণয়ন এবং কেন্দ্রীয় আইনসভা কার্য সম্পাদন। আর 4 নম্বর যে বৈশিষ্ট্যটা ছিল
কেন্দ্রীয় যে শাসনের যে ব্যবস্থা, উভয় ডোমিনিয়নের জন্য একজন করে গভর্নর জেনারেল থাকবে এবং ডোমিনিয়ন ক্যাবিনেটের ও পরামর্শক্রমে তখন ইংল্যান্ডের রাজা কর্তৃক গভর্নর জেনারেলে কি করবে, নিযুক্ত হবেন। তবে তিনি হবেন একজন নিয়মতান্ত্রিক প্রধানমন্ত্র থাকবে। তার আইনসভার নিকটে যে দায়িত্বশীল মন্ত্রিসভা পরামর্শ অনুযায়ী তিনি কাজ করবেন। তার যে ব্যক্তিগত বিচার বুদ্ধি, স্বচ্ছাধীন ও ক্ষমতা কি হবে, বিলুপ্তি হবে। আর 5 নম্বরে যে পয়েন্টটা ছিল, যে বৈশিষ্ট্যটা ছিল, সেখানে কি করবে, ডোমিনিয়নদের যে এই আইনের মাধ্যমে যে ব্রিটিশ কমনওয়েলথভুক্ত থাকবে কিনা সেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে, পূর্ণ অধিকার তাদেরকে প্রদান করা হয়। আর 6 নম্বরে যেটা ছিল বৈশিষ্ট্য, 1947 সালে ভারত স্বাধীনতা আইন, 1935 সালে ভারত শাসনের আইনের কিছুটা পরিবর্তন করে প্রাদেশিক যে শাসন ব্যবস্থা, দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠিত করে। ভারত স্বাধীনতা আইন 1935 সালে ভারত শাসন আইনের প্রাদেশিক গভর্নরদের যে বিষয় ক্ষমতা প্রদান করা হয়েছিল তা বিলুপ্তি হয়। এখন হতে তারা হলেন যে প্রাদেশিক গভর্নর জেনারেল প্রতিনিধি মাত্র, তাদের কোনো বিশেষ ক্ষমতা অধিকারে না হয়ে তারা নিয়মতান্ত্রিক শাসন বলে পরিগণিত। তখন এই মন্ত্রিসভা যে প্রাদেশিক আইনসভার নিকটে দায়ী থাকবে এবং প্রাদেশিক গভর্নর মন্ত্রিসভা পরামর্শ অনুযায়ী কাজ সম্পন্ন করবে। এখন দেখো আমরা এক একটি কিন্তু বৈশিষ্ট্যগুলো জানতে পারছি, এক একটি বৈশিষ্ট্যগুলো কিন্তু আমি তোমাদের মাঝে বলছি। এখন দেখো 7 নম্বরে যে বৈশিষ্ট্যটা ছিল, এই 7 নম্বর বৈশিষ্ট্যটা 1 নম্বর দেখবো। দেখো 1947 সাল 14 আগস্ট পর হতে এই আইন অনুসারে যে ডোমিনিয়ন প্রদেশগুলো শাসন ও ব্যাপারে এই ব্রিটিশ সরকারের সর্বপ্রথম কর্তৃত্ব পরিসমাপ্তি ঘটে। উভয় ডোমিনিয়নের 1935 সালে তখন ভারত শাসন আইন পরিবর্তন করে তখন যে শাসন পরিচালনা ক্ষমতা কি করবে, লাভ করবে। তখন এই উভয় তখন ডোমিনিয়নের যে আইনসভা কর্তৃক প্রণীত এই আইনের তখন বাতিল করার কোনো ক্ষমতা ব্রিটিশ সরকারের থাকবে না। তারপর 8 নম্বরের যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছিল, যে এই আইনের মাধ্যমে কি করবে, দেশের যে রাজ্যসমূহের উপরে ব্রিটিশ যে রাজতন্ত্র প্রাধান্য অবসান ঘটে। দেশের যে রাজ্যগুলোর সাথে সম্পাদিত সকল চুক্তি সন্ধি 1947 সালে 14 আগস্ট হতে বাতিল বলে ঘোষণা করা হয়। এই আইনের মাধ্যমে তখন ব্রিটিশ এই আইনের মাধ্যমে যখন দেশীয় রাজ্যগুলোর ইচ্ছা মতো ভারত বা পাকিস্তানের যোগদান করা স্বাধীনতা দেওয়া হয়। তখন সর্বশেষ যে বৈশিষ্ট্যটা ছিল, যে 1947 সালে ভারত স্বাধীনতা আইন ভারতের সচিব পদকে বিলুপ্তি করে তখন ভারত বা পাকিস্তান ও শাসন ক্ষেত্রে এই নীতি নির্ধারণের দায়িত্ব আরো হোয়াইট হল উপরে না বলে দিল্লির করাচির উপর ন্যস্ত করা হয়। তোমাদের কিন্তু এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আসে যে হোয়াইট হল কি, হোয়াইট হল কি, তখন কিন্তু তোমাদের এই কোশ্চেনটা কিন্তু আসে। তখন দেখো হোয়াইট হলটা কোথা থেকে আসলো, এখান থেকে কিন্তু আমরা জেনে গেলাম যে 1947 সালে ভারত স্বাধীনতা আইন ভারতের সচিব পদে বিলুপ্তি করে এবং ভারত ও পাকিস্তানের শাসন ক্ষেত্রে যে নীতি নির্ধারণের দায়িত্ব আর হোয়াইট হলের উপরে না থেকে তখন কি করা হয়েছিল, এটা দিল্লি করাচিতের উপর ন্যস্ত করা হয়েছিল। তাহলে কিন্তু আমরা কিন্তু এখান থেকে কিন্তু বৈশিষ্ট্যটা গুলো আমরা জেনে নিলাম। এখন দেখো পরবর্তীতে আমরা যাচ্ছি যে ভারত শাসন আইনের গুরুত্ব ও ফলাফল। তাহলে অবশ্যই আমাদের জানতে হবে যে ভারত শাসনের আইনের গুরুত্ব এবং ফলাফল গুলো কি ছিল। দেখো লর্ড মাউন্টব্যাটেন পরিকল্পনার আলোকে এই ভারত স্বাধীনতা আইনের মধ্য দিয়ে
সাল ও 15 আগস্ট যথাক্রমে পাকিস্তান ও ভারতের নামক দুটি রাষ্ট্রে তখন কি হয়েছিল, জন্ম হয়েছিল। তখন 1935 সালে তখন ভারত শাসনের আইনকে অনেক পরিবর্তন সংস্কার করে 1947 খ্রিস্টাব্দে এই ভারত স্বাধীনতা আইনে রূপান্তর করা হয়। তখন এই ফলাফলগুলো এখন আমরা দেখছি, দেখো তিনটা ফলাফল ছিল। যে পাকিস্তানের 1 নম্বর যে ফলাফলটা, যে পাকিস্তান ও ভারত নামক দুটি ভিন্ন ডোমিনিয়ন স্থাপন করা হবে। তাহলে কি, দুটি ভিন্ন কিন্তু ডোমিনিয়ন স্থাপন করা হবে, এবং এই ডোমিনিয়ন দুটি ছিল কি সমান মর্যাদা সম্পন্ন ও স্বায়ত্তশাসিত। এই 1 নম্বর বৈশিষ্ট্য। আর 2 নম্বরে যে বৈশিষ্ট্যটা ছিল, যে পাকিস্তানের এই মন্ত্রিসভা পরামর্শ অনুযায়ী এই পাকিস্তানের গভর্নর জেনারেল নিয়োগ করা হবে। এই পাকিস্তানে কি করতে হবে, গভর্নর জেনারেল নিযুক্ত করা হবে, এবং ডোমিনিয়ন আইনসভা যে সকল আইন গৃহীত হতো তাতে স্বাক্ষর দানে পূর্ণ অধিকার থাকতো গভর্নর জেনারেলের উপর। তারপর 3য় নম্বরে যে বৈশিষ্ট্যটা ছিল, যে 1935 খ্রিস্টাব্দে আইন অনুসারে গঠিত আইনসভা গণপরিষদ মর্যাদা লাভ করবে, এবং এই গণপরিষদের উপরে দায়িত্ব ছিল দেশের জনশাসনতন্ত্র প্রণয়ন করা। তাহলে আমরা এই বৈশিষ্ট্যগুলো কিন্তু সুন্দরভাবে আমরা জেনে গেলাম। এখন দেখো পরবর্তীতে যে পয়েন্টটা, আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু পয়েন্টগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছি, যে কোন কোন শিরোনাম নিয়ে আজকে আমি আলোচনা করছি শিরোনামগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এখন দেখো আর দুটো বিষয় আসছে, দুটো বিষয় আমরা এখান থেকে জেনে নেব, যে পাকিস্তান ভারতের রাষ্ট্রের অভ্যুদয়। এখন দেখো 1947 সালে জুন মাসে মাউন্ট ব্যাটেন সকল দেশের নেতাদেরকে আহ্বান জানান যে দেশ বিভাগের ব্যাপারে ব্রিটিশ সরকার পরিকল্পনা যেমন মেনে নেওয়া হয়। এই সময় নেহরু, জিন্না, সর্দার ও বলদেব সিং মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা গ্রহণ করে রেডিওতে বক্তব্য করেন। এখন সিদ্ধান্ত হয় যে 14ই আগস্ট পাকিস্তান প্রতিষ্ঠান হবে এবং 15ই আগস্ট ভারত স্বাধীন হবে। তৎকালীন এই প্রশাসনিক যে ব্যক্তিত্ব লর্ড ইজিমের তখন ভাইসরদেরকে একটি নোটিশ লিখে পাঠান। তখন এই শিরোনামে ছিল ক্ষমতা হস্তান্তর দিবস অনুষ্ঠান। তিনি মত প্রকাশ করেন যে ক্ষমতা হস্তান্তরের সাথে রাজনৈতিক প্রশ্ন জড়িত। এখন এই ক্ষমতা হস্তান্তর পুরো যে বিবেচনা রাখা জরুরি, সেই বিষয়গুলো অবশ্যই আমাদের জানতে হবে যে কোন বিষয়গুলো জরুরি। দেখো 1 নম্বরে যে বিষয়টা ছিল, যে ভারত পাকিস্তানের উভয় ডোমিনিয়নের এই রাজনীতিতে ক্ষমতা হস্তান্তর উপলক্ষে অনুষ্ঠিত হওয়া প্রয়োজন, এবং সকালের দিকে দিল্লির এবং বিকেলের দিকে করাচিতে আয়োজিত করলেও তাদেরকে ভাইসর যোগদান সম্ভব। আর 2 নম্বরে যে বিষয়টা ছিল, যে দিল্লি অনুষ্ঠিত খুব জাঁকজমকের সাথে করা উচিত। এই ব্যাপারে উভয় ডোমিনিয়ন প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে, তবে ভাইসর ইচ্ছার বাইরে কোনো সিদ্ধান্ত হবে না। পরবর্তীতে পয়েন্টে আমরা যাচ্ছি, যে দেখো দিল্লির ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানের দরকার হলেও অনুষ্ঠিত হবে, প্রত্যাশা থাকবে 15ই আগস্টের মহামান্য ব্রিটিশ সাম্রাজ্যের রানী বা বাণী ভাইসর পড়ে শোনাবেন। চতুর্থ যে বিষয়টা, উভয় ডোমিনিয়নের প্রতিনিধিদেরকে অনুষ্ঠানে যোগদানে নিশ্চিত করতে হবে। পঞ্চম যে পয়েন্টটা ছিল, যে ক্ষমতা হস্তান্তর দিবসে উভয় ডোমিনিয়নে তাদেরকে নিজস্ব লোক দিয়ে অন্তত একটি ইউনিট গড়ে তুলবে। ব্রিটিশ সৈন্যদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। উভয় ডোমিনিয়নের রাজধানীতে সেনাবাহিনী থেকে বিভিন্ন ইউনিট মজবুত থাকবে। ষষ্ঠ যে পয়েন্টটা ছিল, যে লন্ডনে ইন্ডিয়া অফিসে এই ব্যাপারে মতামত চেয়ে একটি চিঠি লিখতে হবে। তাহলে দেখো এই লর্ড ইজমের প্রস্তাবে বেশ কিছু প্রতিক্রিয়া দেখা দেয়। স্বাধীনতা দিবস অনুষ্ঠানে ব্রিটিশ শাসনের অংশগ্রহণের করুক, এটা জিন্না বা নেহরুন কেউ চায়নি। তবে
14ই আগস্ট করাচি স্বাধীনতা দিবসের প্রথম অনুষ্ঠান জিন্না মাউন্টব্যাটেনকে যোগ দেওয়ার প্রস্তাব করেছিল। এই ক্ষমতা হস্তান্তর দিবসে মহামান্য ব্রিটিশ সম্রাটের বাণী পাঠাতে যে প্রস্তাব রাখা হয়েছিল, ব্রিটিশ শ্রমিকের দলের সরকার তার সাথে একমত হতে পারেনি। তখন তাদের এই ধারণা ছিল যে বিষয়টি ভারতীয় জনগণ পছন্দ করবে না। এখন আমরা জেনে গেলাম যে পাকিস্তান ও ভারতের রাষ্ট্রের অভ্যুদয় সম্পর্কে আমরা জানলাম। এখন সর্বশেষ যে বিষয়টা আমরা জানবো যে ক্ষমতা হস্তান্তর দিবস অনুষ্ঠান। দেখো, মহামান্য ব্রিটিশ সরকারের পক্ষ থেকে যে পাকিস্তান ও রাষ্ট্রের অভ্যুদয়কে অভিনন্দন জানানোর উদ্দেশ্যে ভাইসরয় 13ই আগস্টে করাচিতে পৌঁছে। বিকেলে আনুষ্ঠানিক ও ভোজ সভায় জিন্না দীর্ঘ ভাষণ পাঠ করেন। ভাইসর সেখানে তা বক্তব্য দেন এবং ভাইসর 14ই আগস্ট পাকিস্তানের গণপরিষদের উদ্দেশ্যে এই ভাষণ ও পাকিস্তানের সৃষ্টি একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখিত করেন এবং ওই দিন বিকেলে দিল্লিতে ফিরে আসেন। 14ই আগস্ট সন্ধ্যা থেকে স্বাধীনতা আকাঙ্ক্ষা দিল্লির আন্দোলনে বন্যা বয়ে যাচ্ছে। স্বাধীনতার উৎসবে যোগ দেওয়ার জন্য হাজার হাজার মানুষ দিল্লির দিকে ছুটে আসতে থাকে। 15ই আগস্ট নেহরু ও ভারতীয় বিধান সভার উদ্দেশ্য এই ভাষণে ভারতের স্বাধীনতার ব্যাপারে তাদেরকে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এদিকে স্বাধীনতা ঘোষিত হওয়ার সাথে সাথে এই আন্দোলনের উপলব্ধি হয়ে পড়ে দিল্লির তথা ভারত। এভাবে ভারতবর্ষের ইতিহাসের 200 বছর ইংরেজ শাসনের অবসান ঘটে এবং বিশ্বের মানচিত্র পাকিস্তান ও ভারত নামক দুটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। তাহলে দেখো, ক্ষমতা হস্তান্তর দিবস অনুষ্ঠান সম্পর্কে আমরা জেনে গেলাম। তাহলে দেখো, আমাদের কিন্তু এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন কিন্তু আমাদের আসতে পারে এবং তোমাদের এই তৃতীয় অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু প্রশ্ন আসার মতো কিছু প্রশ্ন কিন্তু এখান থেকে তোমাদের কিন্তু বরাবরই কিন্তু আছে। তো এই জিনিসগুলো তোমরা একটু সুন্দর করে দেখবে এবং সুন্দর করে পড়বে। তো আজকে আমি যে বিষয়টা আজকে তোমাদের আমি এখানে পড়ালাম, তৃতীয় অধ্যায় আজকে আমি তোমাদের আজকে শেষ করে দিলাম। তো শেষ করার আগে আমি তোমাদের আরেকটা কথা বলে নিচ্ছি যে যে বিষয়গুলো আমাদের শেষ হয়ে গিয়েছে এই বিষয়গুলো তোমরা আবার বাসায় বসে বই খুলে একটু পড়ার চেষ্টা করবে, কারণ বই খুলে যদি তুমি না পড়ো তাহলে কিন্তু অত সুন্দরভাবে কিন্তু তুমি মাথায় নিতে পারবে না। বইগুলো কিন্তু তোমাদের পড়তে হবে এবং বইগুলো দেখে যে এই পর্যন্ত যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, 3টে অধ্যায় আমি তোমাদের শেষ করে দিলাম। এই 3টে অধ্যায় তুমি বাসায় পড়ে ফেলো এবং আমি তোমাদের বলি না যে পরের অধ্যায়গুলো তুমি শেষ করো, কারণ পরের অধ্যায়গুলো আমি তোমাদের আস্তে আস্তে দেখিয়ে দিব কিভাবে পড়তে হবে। কিন্তু যেহেতু আমাদের 3টা অধ্যায় শেষ হয়ে গেল আজকে, তো এই 3টা অধ্যায় তোমরা বাসায় বসে পড়ার চেষ্টা করবে। আর যেখানে না বুঝো সেখানে তোমরা আমাকে কোশ্চেন করতে পারো, কোথায় তুমি বুঝোনি সেখানে আমি তোমাদের আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একবার না, তুমি 2-3বারও যদি বলো যে আমি বুঝিনি, আমি 2-3বারও তোমাকে আমি বুঝিয়ে দিব, কিন্তু তোমাকে বইটা ধরতে হবে, পড়তে হবে। কিন্তু তোমরা এই 3টা অধ্যায় তোমাদের আজকে থেকে তোমাদের বাড়ির কাজ শুরু হয়ে গেল, ঠিক আছে? 3টা অধ্যায় তোমরা বাসায় পড়ে ফেলবে এবং পুরো তোমরা রিডিংটাই পড়ো। আমি তোমাকে আর কোনো কাজ দিচ্ছি না, তোমরা রিডিংটাই পড়ো। রিডিংটা পড়ে কোথায় কোন টপিকে কি বিষয়গুলো আছে এই জিনিসগুলো এখন থেকে রিডিং পড়তে থাকো, যে রিডিং এ কোন জায়গায় তোমাদের সমস্যা হচ্ছে, কোন বিষয়টা তুমি বুঝতে পারছো না, ওই বিষয়টা নিয়েই তুমি আমার সাথে আলোচনা করো। ওই বিষয়টা আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। কিন্তু 3টা অধ্যায় তোমরা বাসায় বসে পড়ে ফেলো। কারণ হচ্ছে দেখো, তোমাদের কিন্তু ফার্স্ট ইয়ারে কিন্তু 4টা অধ্যায়, 4টা অধ্যায় কিন্তু 3টা অধ্যায় কিন্তু আমি কিন্তু অলরেডি আজকে শেষ করে দিলাম। তো আমি আরেকটা অধ্যায় আছে, আমি চতুর্থ অধ্যায় আমি তোমাদের পরবর্তী ক্লাসে আমি চতুর্থ অধ্যায় ধরবো। এবং যদি তোমরা যদি মনে করো যদি অনেকেই মেয়েরা আছো, তোমরা অনেকেই আমি যে পর্যন্ত পড়িয়ে আসছি অনেকে আমার সাথে সাথে তোমরা অনেকেই পড়ে ফেলেছো এবং অনেকেই পড়ছো এবং অনেকেই অ্যাক্টিভ মেয়েরা আছো যে তোমরা বাসায় বসেই তোমরা কোর্সগুলো 3টা অধ্যায় শেষ করে ফেলেছো।
তো চতুর্থ অধ্যায়টা তারা তোমরা দেখতে পারো যে কি বিষয় আছে, ওই বিষয় নিয়ে পরবর্তী ক্লাসে তোমাদের আমি আলোচনা করব। তো আজকে যেহেতু তোমাদের আমি তৃতীয় অধ্যায় শেষ করে দিলাম, কিন্তু তোমরা এই তৃতীয় অধ্যায়টা বাসায় বসে পড়ার চেষ্টা করবে যে কি বিষয়গুলো আমি তোমাদের এখান থেকে আলোচনা করেছি। দেখো, তৃতীয় অধ্যায়ের উপরে কিন্তু আমি তোমাদের অনেকগুলোই ক্লাস নিয়েছি। অনেকগুলোই ক্লাস কিন্তু তোমাদের আমি তৃতীয় অধ্যায় নিয়েছি, এবং তোমরা ইচ্ছে করলে তোমাদের দেখো ফেসবুক গ্রুপে অনেক ক্লাসে কিন্তু আগের ইয়ারেও কিন্তু অনেক ক্লাস কিন্তু দেওয়া আছে। তোমরা ইচ্ছে করলে এই ক্লাসগুলো তোমরা দেখতে পারো। কারণ একই যেহেতু সাবজেক্ট, তোমরা ইচ্ছে করলে ওই ক্লাসগুলো দেখে তোমরা মিলিয়ে নিতে পারো যে কি কি বিষয় আমি পড়াচ্ছি, কিভাবে পড়াচ্ছে। এবং যারা অ্যাক্টিভ মেয়ে আছো তারা কিন্তু আগের ওই জিনিসগুলো তোমরা ফলো করো, দেখো, এবং আমার সাথে সাথে তোমরা পড়া শেষ করে যাও। এটাই আমি চাচ্ছি, যে তোমাদের এত এগিয়ে যাওয়া দরকার নেই। আমি যে পর্যন্ত যাচ্ছি এই পর্যন্তই তোমরা থাকো আমার সাথে সাথে, কিন্তু আমি যা পড়ে যাচ্ছি এই পর্যন্তই তোমরা পড়ার চেষ্টা করো। তো এটুকু পড়লেও তোমরা অনেক উপকৃত হবে, যে তোমাদের আর যদি এখনো যদি সামনে পরীক্ষা চলে আসে, তোমরা এখন বসেও তোমরা পরীক্ষা দেওয়ার মতো তোমাদের সেই সাহসটা সৃষ্টি হবে। তো তোমরা এই পর্যন্তই পড়তে থাকো। তো পরবর্তীতে যা বাকি আছে আমি সেই বিষয়গুলো নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। যেহেতু আজকে আমি তোমাদের যে বিষয়টা পড়ালাম সবারই মনে থাকার কথা, যে আজকে আমি তোমাদের 1947 সালে ভারত শাসন আহ ভারত শাসন স্বাধীনতার আইন তোমাদের পড়ালাম। এর মধ্যে দেখো, মাউন্টব্যাটেন পরিকল্পনা, অখণ্ড স্বাধীন সার্বভৌমত্ব বাংলার প্রস্তাব, ভারত শাসন স্বাধীনতার আইনের বৈশিষ্ট্য, ভারত শাসন আইনের গুরুত্ব, ফলাফল, পাকিস্তান ও ভারত রাষ্ট্রের অবধয় ও ক্ষমতা হস্তান্তর দিবস অনুষ্ঠান নিয়ে আমি তোমাদের মাঝে আলোচনা করলাম। ঠিক আছে, আজকে আমি তোমাদের ক্লাস এই পর্যন্ত শেষ করছি। আমি আবার তোমাদের মাঝে আবার সামনের সপ্তাহে আবার তোমাদের মাঝে চলে আসব। তোমরা সেই পর্যন্ত ক্লাসগুলো দেখতে থাকো। তোমরা পরবর্তীতে ক্লাসে তোমরা যারা যারা জয়েন করনি তারা ক্লাসে জয়েন করো। আমি আবার তোমাদের ক্লাসগুলো তো গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা অনেকেই দেখছো, কিন্তু শুধু গ্রুপে দেখলে হবে না, ক্লাসে কিন্তু জয়েন করতে হবে। ক্লাসে জয়েন করতে করো, পরবর্তী ক্লাসে তোমরা সবাই জয়েন করে ফেলবে। আজকে আমি তোমাদের এই পর্যন্ত ক্লাস শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।